দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি রাত 11টায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আমরা এমন একটা সময় রয়েছি যে বিশেষ করে ঈদুল আজহা একেবারে সন্নিকটে। আমরা ঈদ উদযাপন করব, ঈদের উৎসব পালন করব। আমরা আজকে একটু কথা বলার চেষ্টা করব যে বাজেট হয়েছে, বাজেট নিয়ে আলোচনা সংসদে চলছে বা বাইরেও চলছে, এবং বাংলাদেশের যে রীতিনীতি, যে বাজেটটা যখন ঘোষিত হয় 2-3 দিনের মধ্যেই এর আলোচনা সমালোচনা যা থাকে সেটি শেষ হয়ে যায়। আর আরেকটা আলোচনা হয় যেদিন পাস হয়। এবার এই বাজেট অধিবেশন চলাকালীন সময়ে লম্বা একটা ছুটি পড়ছে, ঈদের ছুটি, এবং ঈদের ছুটির পর খুব বেশি কর্মদিবস বা কার্যদিবস থাকবে না। সেক্ষেত্রে ধরা যাচ্ছে যে বাজেট নিয়ে খুব বেশি আর আলোচনা করার সুযোগ কিন্তু থাকছে না। আমরা আজকের বিষয়টি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, যে ঈদ, বাজেট এবং মূল্যস্ফীতি। আমরা দুজনকে আমন্ত্রণ জানিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল হাসান খানকে আমন্ত্রণ জানিয়েছি। স্যার, স্বাগত জানাচ্ছি। কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফ উদ্দিন, তিনি নিরাপত্তা বিশ্লেষক, লেখক, গবেষক, নানাভাবে আমরা তাকে যুক্ত করি। কামরুল স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। যেমনটা বলছিলাম যে বাজেট অধিবেশন চলছে, তার মধ্যে লম্বা ছুটি, এবং ছুটি থেকে ফিরে এসে খুব বেশি বাজেট নিয়ে আলোচনা করার আর সুযোগ থাকছে না। যদিও দুবেলাই পার্লামেন্ট চলছে, সেই ধারাবাহিকতায় ঈদ, বাজেট এবং মূল্যস্ফীতি, সারাটা বছর আমরা মূল্যস্ফীতির মধ্য দিয়ে যেতে হয়েছে। এখনও প্রায় 9-10 ছুঁই এরকম একটি, এবং বাজেটের লক্ষ্যমাত্রাও বলা হয়েছে যে এই বছরের শেষের নাগাদ মূল্যস্ফীতি কমতে পারে, কিংবা ইউক্রেন রাশিয়ার যুদ্ধটি একটি যৌক্তিক সমাধানের দিকে যাচ্ছে। সেটা হলেই অনেকেরই একটা স্বস্তির জায়গা তৈরি হবে। আর এর মধ্যে ঈদ এবং বাজেট সব কিছু মিলিয়ে নিশ্চয়ই অনেক কিছু যোগ করার আছে। কামরুল স্যার, কি যুক্ত করবেন? ধন্যবাদ প্রণব, এবং আমাদের শরীফকে ধন্যবাদ। যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আলোচনা যুক্ত হচ্ছে। আমি যেটা মনে করি যে এই বাজেটটা প্রায় 7,41,000 কোটি টাকার একটা বাজেট, এবং আমার কাছে মনে হয়েছে যে যেহেতু বিশ্ব অর্থনীতিকে মন্দা যাচ্ছে এবং দক্ষিণ এশিয়ার বাইরে নয়, সেখানে এটা একটা বাস্তবসম্মত একটি বাজেট, এবং এই বাজেটের মধ্য দিয়ে সরকারও যেন বেকায়দায় না পড়ে এবং জনগণের জন্য বেশি চাপ না পড়ে, সেই লক্ষ্য থেকেই বাজেটটা করা হয়েছে। তো আমাদের দৃষ্টি থাকে শান্ত স্বাস্থ্য বাজেটটা কেমন হবে সেটি আমাদের মূলত দেখার বিষয়। এবং সেই হিসেবে আমি স্বাস্থ্য বাজেট নিয়ে কিছু কথা বলতে চাই। যে সামগ্রিকভাবে যে বাজেট অর্থনীতিবিদরা যেভাবে বলে, আমরা ওভাবে দেখি না। আমরা দেখতে চাই যে জনগণের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে দোরগোড়ায় পৌঁছানো যায়, যেটা বঙ্গবন্ধুর এটা লক্ষ্য ছিল এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার লক্ষ্য আছে। সেই হিসাবে স্বাস্থ্য বাজেটে যদি আমরা দেখি, স্বাস্থ্য বাজেট কিন্তু এবার বেড়েছে, এবং সর্বমোট যেখানে 3,356 কোটি টাকা এবার বেড়েছে, এবং শতকরা হারে আমরা দেখি যে 5.2% এবার স্বাস্থ্য খাতে রাখা হচ্ছে, যেটা গত বছর ছিল 5%। তা আমরা সবসময় দাবি করে আসি যে স্বাস্থ্য বাজেটটা যেন বাড়ানো হয়, কিন্তু স্বাস্থ্য বাজেট ব্যবহারের একটা সমস্যা আছে, স্যার, এবং এই সেটা কথাটাই আমি সবসময় বলতে চাইছিলাম, যে বাজেটটা সবসময় বাড়ে এবং সরকার স্বাস্থ্য বাজেটের প্রতি অত্যন্ত আন্তরিক, সেটা আমরা সবসময় জানি। কিন্তু প্রতি বছরই বিপুল সংখ্যক পরিমাণ অর্থ কিন্তু ফেরত যায়। এটাও আপনি ফেরত যায়। নিশ্চয়ই জানেন, হ্যাঁ, যে নিশ্চয়ই সেই নিশ্চয়ই। খরচ করার যে হ্যাঁ, সক্ষমতা বা আমাদের সে- নানা মাত্রিক হ্যাঁ, জটিলতা বা আমলাতন্ত্রও বলবো জি কিছু ক্ষেত্রে, আবার আমাদের জি অদক্ষতা তো আছেই। এটি একটি দিক। আর এবার যেটা বলছিলাম, যে বাজেট এবং মূল্যস্ফীতিটি আমাদের একেবারে অনেক দিন ধরেই কিন্তু লেগে আছে, এবং সারা বছর এই মূল্যস্ফীতি নিয়ে আমরা অনুষ্ঠান করেছি, কথা বলেছি, অর্থনীতিবিদরা কথা বলেছেন। এবার বাজেটেও সেটার একটা ইঙ্গিত, এবং বলা হয়েছে যে মূল্যস্ফীতি কমিয়ে আনার যে সুনির্দিষ্ট যে 6.75% যেন মূল্যস্ফীতি হয়, সেটি আবার 6.5-এর কথাও কখনো কখনো বলা হয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের তো মনে হচ্ছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ সমাপ্তির দিকে কবে যাবে সেটার দিকেই এখন অনেক বেশি মনোযোগ। সেটি নিয়ে স্যার আপনার কাছ থেকে শুনবো। আমি আমাদের সঙ্গে কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফ উদ্দিন আছেন, তার কাছ থেকে একটু শুনবো যে আবার উৎসব যখন হয় তখন কিন্তু এক ধরনের অর্থের প্রবাহমানতা বাড়ে অর্থনীতিতে। আবার আমাদের লক্ষ লক্ষ যে প্রবাসী ভাইরা আছেন
তারা কিন্তু সারা বছর কষ্ট করে এই ঈদের দুটি ঈদের সময়টাতে তারা কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদের এখানে পাঠান, এবং এটি করে গ্রামীণ অর্থনীতি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু একটা কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়। এটি কিন্তু আমাদের অর্থনীতিতে অনেক ভালো একটা ব্যাপার। অনেক উন্নত দেশেও অর্থনীতিবিদরা এই কথাগুলো বলেন যে তোমাদের যে ফেস্টিভ্যাল নির্ভর অর্থনীতি, এটা কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট কিন্তু সমাজে পড়ে। শরীফ স্যার কি যুক্ত করবেন? ধন্যবাদ। ধন্যবাদ চৌকস উপস্থাপক এবং আমাদের বিজ্ঞ সহ আলোচক প্রাক্তন ভাইস চ্যান্সেলর মহোদয়। আমাদের আজকের আলোচনার যে বিষয়, যেমনটি আমার উপস্থাপক বললেন, যে যখন কোনো অনুষ্ঠানাদি আমাদের সামনে আসে তখন আমাদের অর্থনীতির খরচের পরিমাণ, আহরণের পরিমাণ, ব্যবসায় লেনদেনের পরিমাণটা বেড়ে যায়। এই বাজেট যখন সংসদে উপস্থাপন করা হয়েছে তার পরপরই আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলমানদের সর্বোচ্চ যে একটা ধর্মীয় অনুষ্ঠান, আমাদের যে ঈদ, যে কোরবানি ঈদ বা বকরি ঈদ যেটা আমরা বলি, এটা আমাদের সামনে এসে গেছে। এই ঈদটা আর নর্মাল ঈদের মাঝখানে একটা পার্থক্য আছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এখানে আমাদের কোরবানি দিতে হয়। তো সামর্থ্যবান প্রত্যেক মুসলমান তাদের কোরবানি তাদের নিজস্ব অর্জিত অর্থ দিয়ে থাকেন। আবার এটার সঙ্গে একটা বিজনেস জড়িত আছে, যেহেতু পশু কোরবানির ব্যাপার। এই কোরবানির পরে যে কোরবানির যে চামড়াগুলো, এটা আমাদের একটা একটা শ্রেষ্ঠ শিল্প, একটা রপ্তানিজাত পণ্য। এখানে যে প্রবাহমান অর্থ বিনিয়োগ হবে, আহরণ হবে, সংরক্ষণ হবে, প্রত্যাশা এবং প্রাপ্তির ভিতর যদি মিল থাকে, এটা আমাদের একটা বড় বিজনেস অবশ্য। আরেকটি কথা, যেমন প্রণব সাহেব বললেন যে এই পূজা পার্বণ, অতিথি সেবা বা ঈদ উৎসবের সময়ে আমাদের বাঙালিরা বা প্রত্যেকটা দেশের সচেতন সোর্স অফ ইনকাম যারা ইনকাম করে থাকেন, তারা বিদেশ থেকে অর্থ প্রেরণ করে থাকেন। আমাদের মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব যে হজ, এটাও এই মুহূর্তেই চলছে। এই হজের সময়ে আমাদের এখান থেকে যারা গিয়েছেন, যদিও ওই খরচটা গত বাজেটের ভিতরই হয়ে গেছে, বাট এই সময়ে আমাদের খেয়াল রাখতে হবে সচেতনতার সহিত দেশ যে যারা নেতৃত্বে, কর্তৃত্বে, ব্যক্তিত্বে আছেন, তারা যেন তাদের কর্ম পরিচালনা সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে করেন। যেমনটি প্রফেসর কামরুল খান স্যার বলেছিলেন যে মুদ্রাস্ফীতি এবং বাজেটের এবার স্যার বলেছেন স্বাস্থ্য খাতের ব্যাপারে। আমি এটার সঙ্গে একটু অ্যাড করব যে এবার শিক্ষা খাতেও আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দরতম বিন্যাস ঘটিয়েছেন। এখানে বোঝা যায় যে পরিপক্ক এবং বিজ্ঞ লোক একত্রে বসে তারা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুদূর প্রসারী পরিকল্পনা করছেন। অনেকে ক্রিটিসাইজ করছেন দুইটা কারণে। একটা হচ্ছে যে একটা জিনিস আসলে ক্রিটিসাইজ করতে হবে, সেজন্য ক্রিটিসাইজ, বাট সবসময় গঠনমূলক সমালোচনা করা উচিত, যেটা আমরা আমাদের সমালোচনার মাধ্যমে। আমরা যখন এই অনুষ্ঠানে শুরু করার কথা বলছিলাম, তখন কিন্তু আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করছিলাম যে আসলে এই বাজেটটি খুব ভালোভাবে বুঝলে বোঝা যাবে যে এর বাইরে কারো পক্ষেই আর কোনো কিছু করার কঠিন ছিল। এই কারণেই ছিল যে আমরা সমস্ত কিছু জানি বিশ্ব পরিস্থিতি কী, কিন্তু বলার জন্য অনেক কিছু বলা যায়। বা বাজেটের যে মেইন স্পিরিট সেটি হচ্ছে যে কোনো মূল্যে মূল্যস্ফীতি কমাতে হবে, এবং এই জন্যই গেল বারের তুলনায় আমরা জানি যে বাজেট সাধারণত 12 থেকে 15-16% বাড়ে প্রতি বছরের তুলনায়, কিন্তু এবারই আমরা দেখছি মাত্র 4.1% বাজেট গেলবারের তুলনায় বেড়েছে, এবং সেটিও যখন পাস হবে আরও একটু কমানো যায় কিনা সেটি নিয়েও কিন্তু কথাবার্তা চলছে। আমি কামরুল স্যারের কাছে আসবো যে স্যার, এই যে একটা চিন্তা যে কোনোভাবেই, যেমন আমরা এই বাজেটের সমালোচনা, অর্থনীতিবিদরা বলেন যে মূল্যস্ফীতি কমানোর কোনো রোডম্যাপ এখানে নেই। আমি যদি উল্টো তাদেরকে প্রশ্ন করি যে বাজেটটি 4.1% বাড়ানোই হলো শুধু, যাতে গেলবারের চেয়ে 15-16% না বাড়িয়ে 4% বাড়ালো, এই কারণে যে মূল্যস্ফীতি যেন না বাড়ে বা সেটিও কমিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে, তাহলে এই যে সমালোচনাগুলো করেন, আমরা কি বাজেটের মেইন স্পিরিট না বুঝেই আলোচনাটা করি? আমি আপনার কাছ থেকে শুনবো, একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে শুনতে চাইবো। নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন।
দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিরতির পর। ঈদ, বাজেট, মূল্যস্ফীতি। কামরুল স্যার, প্রশ্ন আপনার কাছে রাখা ছিল যে মেইন স্প্রিট বা আসল ভেতরে কি বলতে চাইছে, এইটি না বোঝার কারণেই কিন্তু এই মূল্যস্ফীতি নিয়ে এত কথা শোনা যাচ্ছে। কারণ আমি বাজেটটি গেলবারের চেয়ে কম করেছি যাতে সাধারণ মানুষের উপরে খুব বেশি চাপ না পড়ে। কামরুল স্যার কি যুক্ত করবেন? যে যে এখানে মূল্যস্ফীতির সাথে মুদ্রাস্ফীতিও কিন্তু যুক্ত আছে। সরকার যেটা অনেক গবেষণার মধ্য দিয়ে সরকার তো চেষ্টা করে যাতে একটা গণমুখী বাজেট করা যায়। সে কারণে যেটা আপনি বলেছেন, যথার্থ বলেছেন যে গত গত কয়েক বছরে প্রায় 13-14% বেড়েছিল টোটাল বাজেট। এবার সেখানে 4.1 বা 2% বেড়েছে। তো সেটি তো সরকারকে সমস্ত জায়গায় ব্যালেন্স করতে হবে, কারণ এখানে মূল টাকাটা তো আসে হলো ইস্যুর থেকে, রেভিনিউ থেকে, NBR এর রেভিনিউ থেকে মানুষের থেকেই ট্যাক্স, বা সিংহভাগটি আসে। ট্যাক্সের মাধ্যমে, মানুষের ট্যাক্সের মাধ্যমে সেই টাকাটা ধরেন এই বাজেটে কিন্তু প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো বাজেট ঘাটতি থেকেই যাচ্ছে। সে কারণে এটা সরকারের জন্য খুব কঠিন চ্যালেঞ্জ হয়ে যায়। তার মধ্য থেকে সরকার চেষ্টা করে যাতে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এবং মানুষের বাজার দর, সেই যে জিনিসগুলো যেটা নিয়ন্ত্রণ থেকে মানুষের যেন অসুবিধা না হয়, বিশেষ করে আগামী একটি বছর এই বাজেটের মাধ্যমে সকল ক্ষেত্রেই যেন মানুষের স্বস্তিতে থাকে, সেরকম চিন্তা ভাবনা থেকে করেছে। সমালোচনা করলে তো করাই যায়। বাংলাদেশের মতো উন্নয়নশীল একটি দেশ, গোটা বিশ্ব বিশ্ব অর্থ মন্দা আছে, যুদ্ধ বিগ্রহ আছে এবং রাজনৈতিক অস্থিরতা আছে। রাজনৈতিক অস্থিরতার জন্য আগামী 1 বছর কোথায় গিয়ে দাঁড়াবে, যেটা আপনি ক্রমশ বারবার বলছিলেন, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এই কারণে গোটা বিশ্বই কোথাও না কোথাও যুক্ত হয়ে গেছে। সে কারণে আমার মনে হয় যে যুদ্ধ যদি বাড়তেই থাকে, কোন দিকে যাবে কেউ নিশ্চিত করে বলতে পারছে না। স্যার, আমি সেই জায়গাটা যদি একটা বাড়তি, কঠিন প্রশ্ন করতে তাহলে চাই আপনাদের দুজনকে। প্রশ্নটি হচ্ছে এরকম যে আমরা কিন্তু সবাই নিজেদের অবস্থান থেকে খুব ভালো করে জানি যে ইন্টারন্যাশনাল মার্কেটের পরিস্থিতি কি, পেট্রোলিয়ামের প্রাইস কত, আমার সারের প্রাইস কত, আমরা সারে কত ভর্তুকি দেই, এবং জ্বালানি পুরো আমদানি নির্ভর। মানে এই যে রিয়েলিটি, এই রিয়েলিটি কিন্তু অন্য দেশের সাথে রিয়েলিটির সঙ্গে মেলে না। আবার অন্য দেশের পপুলেশন আমার দেশের পপুলেশন এক না। এখানে অল্প জায়গার মধ্যে একেবারে বিশাল পরিমাণ ডেন্সিটি, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। অর্থাৎ ব্রিটেনের লোকসংখ্যা 5 কোটি প্লাস, আমার 19 কোটি 20 কোটি 22 কোটি প্লাস। তো সেই ধারাবাহিকতায় তাদের ম্যানেজমেন্ট আমাদের ম্যানেজমেন্ট এক হবে না। আমি অর্থনীতিবিদ, আমি সব মানব, সব বুঝবো, কিন্তু যখন আমি বাজেটের সমালোচনা করব তখন আমি বলবো যে জ্বালানির কারণে এই হয়েছে সেই হয়েছে, কিন্তু মূল্যস্ফীতি অমুক হয়েছে তমুক হয়েছে, এটা হয়নি সেটা হয়নি। কিন্তু আমি আবার বিকল্প কি করা উচিত ছিল সেটাও বলি না, কারণ বিকল্প থাকলে তো আমি বলতামই। এরকম একটি পরিস্থিতি। আপনার কি মনে হয় না যে এই জায়গাটি থেকে আমাদের অর্থনীতিবিদদেরও বের হয়ে আসা উচিত? কামরুল স্যার, আপনার কথা শুনবো, তারপর আমি শরীফ স্যারের কাছে যাব। না, অবশ্যই এখান থেকে বেরিয়ে দেওয়া উচিত। কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশ, যেখানে আমাদের বাজেটের আকার সাম্প্রতিককালে অনেক বৃদ্ধি পেলেও অন্য দেশের চাইতে কম। এর মধ্য দিয়ে কিন্তু বিরাট সংখ্যক অর্থ কিন্তু ভর্তুকিতে দিতে হয়। যেমন কৃষিক্ষেত্রে বিশাল ভর্তুকি দিতে হয়, যেটা অন্য দেশ কিন্তু এত ভর্তুকি কোনো দেশে দেয় না। বিদ্যুৎ জ্বালানিতে একটা বিশাল ভর্তুকি দিতে হয়, যেখানে আইএমএফ যেটা চায় যে একটা বাজারের উত্থান পতনের মধ্য দিয়ে সবকিছু নিয়ন্ত্রিত হবে, কিন্তু বাংলাদেশের পক্ষে সেটা সম্ভব নয়। এবং সরকারের জন্য তো অনেক বিব্রতকর, বিশেষ করে পলিটিক্যাল গভর্নমেন্ট, তারা যদি ভর্তুকি কমিয়ে দেয় তাহলে একটা মানুষ বিপদে পড়ে যাবে। কৃষি খাতের আমাদের যে উন্নয়ন হচ্ছে এটা বিভ্রান্ত হবে। বিদ্যুতে তো আমাদের অনেক উন্নয়ন হচ্ছে। জ্বালানি ক্ষেত্রেও কিন্তু একটা সময় ছিল যে ভারতের চাইতে আমাদের দেশের দাম অনেক বেশি কম, পেট্রোল বলেন, অকটেন বলেন। সেক্ষেত্রে ভর্তুকি যদি আমরা
যদি কমিয়ে ফেলতে পারি, তাহলে অর্থনীতির কিন্তু আমাদের অবস্থা তো অনেক বেশি জি স্টেবল হবে। স্যার, ঠিক সে একই কারণে প্রশ্নের আমার উত্তর মনে হয় আমি যে কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফুদ্দীন আপনার কাছ থেকে শুনবো, যে অর্থনীতিবিদরা সবই জানেন, সবই বোঝেন, কিন্তু কোনো যে সলিউশন আছে সেটিও কিন্তু তারা বলেন না। শরীফ স্যার কি যুক্ত করবেন? সমালোচনা সবসময় ওয়েলকাম, স্বাগতম। টু হেড ইজ বেটার দ্যান ওয়ান। কোনো ইন্স্যুরেন্সের বা ঘরের একদম ডার্ক কর্নারে কোনো আবর্জনা যাতে পড়ে না থাকতে পারে, সেটা নিয়ে আলোচনা বা সমালোচনা করে সেখানকে সকলকে অবমুক্ত করা উচিত। যেমনটি আপনি বলেছিলেন, এবং আমরা সবাই জানি, সকল বুদ্ধিজীবী জানে, জ্বালানি অ্যাবসলুটলি আমদানি নির্ভর, আর এটা নিয়ন্ত্রণ করে মার্কেট। কারণ জ্বালানি খরচ বেড়ে যাওয়ার পরে মার্কেটের ব্যয় বাড়তে অবশ্যই মানে বাধ্য। কারণ একটি টাকা যখন জ্বালানিতে বাড়বে, তখন আমার পেটের অন্যর একটি ওই টাকার এফেক্টটা এসে আমার উপরে পড়বে। এদিকে মুদ্রাস্ফীতি বলেন এবং আপনারা সবকিছুই যেটা বলেন, সমগ্র বিশ্বের দিকে তাকিয়ে আমরা বলতে পারি, আমরা সমালোচনা করি গঠনমূলক সমালোচনা। let us have tried to make ourselves to comfortable accommodation in this country. যদি কোথায় ডার্ক অফ গার্ড থাকে, let us find out that guard, যে কোথায় এই ডার্কনেসটা আছে। পৃথিবীর জলবায়ু এবং সবকিছু মিলিয়ে যেমন প্রতিনিয়ত পরিবর্তন হয়, এমনি করে ডলার মার্কেট এখন পাগলা ঘোড়ার মতো কখনো উঠছে এবং নামছে। যখন আমদানি নির্ভর একটি দেশ থাকে, বিদেশ থেকে আমদানি করতে গেলে কিন্তু আমাদের ডলারের মাধ্যমে করতে হয়। সেজন্য যেটার জন্য এলসি যা ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো করতে হয়, এটার সঙ্গে কখনো ফর্মুলেট করছে, কখনো ডাজন্ট কমপ্লিট এবং ফর্মুলেট করছে না। তা আমাদের সচেতন থাকতে হবে, বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা এখন গ্লোবাল ভিলেজে জি বসবাস স্যার, আমি করছি। শেষ করব। কামরুল স্যার 30 সেকেন্ড সময় আপনি পাবেন, সমাপনী বক্তব্যে কি যুক্ত করবেন কামরুল স্যার? না, এখন যে বাজেটটা হয়েছে, সে বাজেটের তো সরকারের সক্ষমতা অনুযায়ী দেশের মানুষের অবস্থা বুঝেই বাজেট করা হয়েছে। সেইখানে সমালোচনা পর্যন্ত থাকুক, এটা ভালো কথা, কিন্তু আমরা সবাই চাইবো যে দেশটা তো আমাদের সকলের, যাতে আমরা সঠিকভাবে সরকার পরিচালনা করার জন্য আমরা সহযোগিতা করি এবং দেশের জনগণের যেন সঠিকভাবে তাদের জীবন যাপন করতে পারে। সেই দিকে দেশের সামগ্রিকভাবে আমাদের অর্থনীতিবিদদের একটা পজিটিভ ভূমিকা আমরা সবসময় আশা করি। কারণ এখন একটা সামনের এই বছরগুলো, সামনে এই বছরটা কিরকম হবে সেটা কিন্তু নির্ভর করছে একটা জাতীয় আহ, অবস্থার পরিপ্রেক্ষিতে নয়। আন্তর্জাতিকভাবে যুদ্ধ বিগ্রহ, তারপরে অর্থনৈতিক মন্দা আছে, তারপরে ডলারের ওঠানামা আছে, সব মিলিয়েই কিন্তু আমরা এককভাবে একটি দেশ আলাদাভাবে তাদের আর্থিক অবস্থা নিয়ন্ত্রণ করতে পারবে না। সেদিকে নজর রেখে আমরা সবাই মিলেমিশে সমালোচনা পর্যালোচনা করে সরকারের সহযোগিতার দিকে হাতটা বাড়িয়ে দিব এবং দেশ যেন ভালোভাবে চলে, সেটি জি আমাদের সকলের স্যার, আমরা প্রতি শেষ করব। প্রত্যাশা থাকবে। শরীফ স্যার কি যুক্ত করবেন? ধন্যবাদ। বাজেট হয়েছে বাংলাদেশে, বাংলাদেশকে এটাকে ফেস করতে হবে। বাজেটের যে প্ল্যান বা পরিকল্পনা করা হয়েছে, সেটা অন্যান্য বছরের তুলনায় খুবই কম, 4.1% এবার বৃদ্ধি রাখা হয়েছে। তা আমাদের এটা পরিষ্কারভাবে বুঝতে হবে যে আমাদের যারা বুদ্ধিজীবী আছেন, আমাদের এই সেক্টরে যারা কর্মরত আছেন, তারা এই বছরের আয় এবং ব্যয়ের হিসাব পর্যালোচনা করে যেটা আমাদের জন্য গ্রহণযোগ্য এবং কাম্য সেটাই করা হচ্ছে। তবু আসুন আমরা সমালোচনা করি, সমালোচনা বা আলোচনার মাধ্যমে গঠনমূলক করে আমাদের দেশের বাজেটটাকে আমরা সম্পূরক বাজেট বা ব্যয়ভিত্তিক সঠিক বাজেট হিসাবে সবার সামনে অসংখ্য তুলে ধরতে ধন্যবাদ পারি। এবং কৃতজ্ঞতা। আপনাদের দুজনকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করতে চাই। দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের এই আয়োজন দেখেন, তারা নিশ্চয়ই জানেন যে রবি থেকে বৃহস্পতি রাত 11টায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আজ বিদায় নিচ্ছি, শুভরাত্রি।